প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, গত প্রায় ১ বছর ধরে আমরা করোনা সংক্রমণ নিয়ে আলোচনা করছি। এর মাঝেই আমরা আলোচনা করেছি কবে ভ্যাকসিন আসবে। সেই অপেক্ষা ফুরিয়েছে, ভ্যাকসিন এসেছে। এখন অপেক্ষা সারা দেশে টিকাদান কর্মসূচিটা শুরুর। এরই মাঝে কিছু সুসংবাদ আমরা জেনেছি যে নিবন্ধনের সংখ্যা বাড়ছে। মাঝখানে নিবন্ধন করার ক্ষেত্রে অনেকেরই অনীহা, ভয় এগুলো কাজ করছিল। সেই ভয়গুলো কেটেছে, ভয়কে জয় করে মানুষ নিবন্ধন করছে। এবং আমরা যতটুকুন জেনেছি যে আজই স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন কোভ্যাক্সের মাধ্যমে আরও প্রায় ৬ কোটি টিকা মে মাসের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে। আমরা আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি করোনা টিকা ব্যবস্থাপনা। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী। তিনি চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন আইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার এম মিনহাজুর রহমান, তিনি সাংগঠনিক সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সচিব। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমরা আলোচনা শুরু করতে চাই স্টুডিও থেকে। অধ্যাপক লিয়াকত আলী, আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে টিকা ব্যবস্থাপনা নিয়ে নিশ্চয়ই আপনি অবগত। এই সারা দেশেই টিকা পৌঁছে গেছে এবং ৭ তারিখ থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। কিন্তু এই যে নিবন্ধন, আমরা যে টিকা যে ভ্যাকসিন পরিকল্পনা করেছিলাম, সেখানে ৭০ লাখ মানুষকে প্রাথমিকভাবে টিকাদানের কথা ভেবেছিলাম। সেই জায়গা থেকে আজকে পরিকল্পনাটা কিছুটা চেঞ্জ করে ৩৫ লাখ মানুষকে টিকাদান করা হবে। কিন্তু নিবন্ধন হয়েছে মাত্র ১.৫ লাখের মতো। এটার কারণটা আসলে কি, এবং টিকা ব্যবস্থাপনা এখনো পর্যন্ত যতটুকুন জানেন সেটা কতটা সন্তোষজনক? আসলে করোনা ব্যবস্থাপনার অন্যান্য বিষয়ের চাইতে আমি বলবো টিকা ব্যবস্থাপনার শুরুটা বেশ সন্তোষজনক। বাংলাদেশ সরকারকে এর জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে ধন্যবাদ জানাতে হয় যে প্রথম দিকে যেমন কোভ্যাক্সের ক্ষেত্রে বাংলাদেশ যেসব রাষ্ট্র সবচেয়ে আগে নাম লিখিয়েছিল তাদের মধ্যে বাংলাদেশ কিন্তু একটি, এবং তার ফলেই কিন্তু আজকে কোভ্যাক্স থেকে যে ৬ কোটি টিকা আসার কথা হচ্ছে, এই কাজগুলো কিন্তু সুসময়ে সম্পন্ন হয়েছিল। এছাড়াও এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বুক করা, মানে আগে থেকে সেটার প্রস্তুতি সম্পন্ন করা, কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি, এটিও কিন্তু, এবং সময় মতো টিকা এসে পৌঁছানো, এটাও কিন্তু খুব ভালো ব্যবস্থাপনা। তবে একটি বিষয়ে আমরা পিছিয়ে আছি, যেটি এখনও পুরোপুরি হয়তো এটি সম্পর্কে মত দেওয়ার সময় আসেনি। হয়তো খুব দ্রুত আশা করব আমরা যে ব্যাপারটি কাটিয়ে উঠবে। কিন্তু আমরা যেটাকে বলি গণসম্পৃক্ততা, আমি সময় পেলে পরে অন্যান্য বিষয়ের জনসম্পৃক্ততা নিয়ে আর একটু ব্যাপকতর আমি শুধু ভ্যাকসিন নিয়ে বলতে চাই যে জনসম্পৃক্ততার মাধ্যমে যে জনগণকে যে প্রস্তুত করা, সেই ব্যাপারে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। এবং তার সঙ্গে আবার এই যে টেকনোলজি, প্রযুক্তি, এই যোগাযোগ প্রযুক্তি যেটি অন্য মন্ত্রণালয়ের অধীনে ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়, সেটিও কিন্তু তুলনামূলকভাবে পিছিয়ে। আমরা অ্যাপটাও অনেক পরে পাচ্ছি, যেটি ব্যবহার সম্পর্কে মানুষের এখনও ভীতি কিছু থেকে যায়। টেকনোলজি ভীতি সবারই রয়েছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এবং সাধারণ মানুষের মধ্যে। সেই জায়গাটিতে যে আমাদের যেভাবে প্রস্তুতি থাকা মানে উচিত ছিল, যেমন এখন বুথ খোলা হচ্ছে, এখন ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রেশন বুথ বা অন্যান্য যে ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবী, তাদেরকে যেভাবে আসলে আগে থেকে যেটাকে আমরা বলি সংগঠিত করার ব্যাপার ছিল, তাদেরকে প্রশিক্ষিত করার ব্যাপার ছিল, জনগণের সঙ্গে সম্পৃক্ত করার ব্যাপার ছিল, সেই ব্যাপারটিতে আমরা কিন্তু এখনো পিছিয়ে আছি। এটি আমাদের আসলে এই ডিজাইনটা আগে থেকে অনেক আগে থেকে টেকনোলজির ডিজাইন, টেকনোলজিটা কীভাবে ব্যবহৃত হবে এবং সেই সঙ্গে স্বেচ্ছাসেবীরা কীভাবে এটি কাজ করবে, তার সঙ্গে আরও ব্যাপার হয়েছে যেমন কি ঊর্ধ্বতন পলিসি মহলেও কিছু বিভ্রান্তি ছিল। পলিসি লেভেল, মানে আমরা যখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বাজেট পাঠানো হয়েছিল, আমরা একটু অবাক বিস্ময়, আমি কিন্তু আগে ওইখানেও বলেছি, অন্য জায়গায় বলেছি, যে দেখলাম কমিউনিকেশন বাজেটটা অর্থ মন্ত্রণালয় টোটালি কাট করে দিল। যেমন স্বেচ্ছাসেবীদের আপ্যায়নটা টোটালি কাট করে দিল। এখন সেখান থেকে দেখা গেল যে প্রচারণা বাজেটটাও বাদ দিয়ে দেওয়া হলো, শুধুমাত্র যেন টিকা আনা, টিকা সংরক্ষণ করা,
টিকা ট্রান্সপোর্ট করা, কিন্তু এইগুলোই আমরা তো গুরুত্বপূর্ণ। দেখেছি যে এর অন্যান্য টিকাদানের ক্ষেত্রে বাচ্চাদের যে টিকাদান সেটা তো এমনিতে প্রতি বছর হয়েই থাকে, সেই জায়গাটাতেও কিন্তু প্রচারণার একটা বড় বাজেট থাকে। এটি তো অনেক বছর এবং ধরে আমাদের করোনাটা সংগঠিত তো- একটি প্রক্রিয়া, কিন্তু আমরা যখন এই বিষয়টিতে যেখানে আরো বেশি রকম এটির দরকার নতুন, এবং এটি সম্পর্কে অনেক ভীতি, দ্রুত ভ্যাকসিনটা হয়েছে বলে নানান এবং নানা অপপ্রচার, ধরনের অপপ্রচার গুজব ছিল। সেই ক্ষেত্রে যা থাকা উচিত ছিল তা না হয়ে ব্যাপারটা ঘটে গেল উল্টো। আর আমি বাজেটের কথা আমি বলবো, সেই প্রস্তুতিও তাহলে অনেক আগে থেকে থাকা উচিত ছিল। বাজেট যদি অর্থ মন্ত্রণালয় বাজেট না দেয়, সেটার বিকল্প কি হতে পারে বা তাকে আবার বোঝানোর ব্যাপার ছিল। আমি বলি এই জায়গাটিতে একটু আমার মনে হয় ঘাটতি থেকে গেছে। এই ঘাটতি থাকার ফলে আমরা খুব শেষের দিকে এটা চেষ্টা করছি। আসার কথা যে হয়তো কিছু কিছু পরিকল্পনা হতে পারে। আসলে পরিকল্পনা কখনোই বেদবাক্য নয়, এটি আসলে আমাদেরকে আমাদের সময়ের সাথে 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 অ্যাডজাস্ট করতে হবে, আবার যেন আমরা এটাকে আবার কাটিয়ে উঠতে পারি। এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে টিকা এসে গেল, স্টোরের ক্ষমতা সীমিত, ওইদিকে কোভ্যাক্সের টিকা আসার কথা হচ্ছে, আমরা নিতে পারছি না। এইভাবে যদি ঘটনাগুলো ঘটে তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। কারণ একটা হচ্ছে টিকা এইভাবে আমরা সংরক্ষণও করতে পারবো না। টিকা যদি মানুষের শরীর পর্যন্ত না পৌঁছায় তাহলে আমাদের তো আসল উদ্দেশ্য সাধিত হলো না। সুতরাং এই ব্যাপারটিকে খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করে কিভাবে এটিকে আবার সমন্বিত করা যায়, যে আসবে জনগণ স্বেচ্ছায় সেটি গ্রহণ করবে, কারণ জোর করে করানো যাবে না। তাহলে গণসম্পৃক্ততা বলতে আমরা জনসম্পৃক্ততা বলতে যেটা বুঝি, সেটা হলো জনগণের সর্বস্তরে, এই যে স্বাস্থ্যকর্মী শুধু নয়, মিডিয়া কর্মী, জনপ্রতিনিধি, এমনকি ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, অন্যান্য সবাই মিলিতভাবে আসলে জনগণের কাছে আস্থাটা অর্জন করতে হবে। এখানে আমি বা ডক্টর মুস্তাক বা অন্যরা যাই বলুক না কেন, অনেক ক্ষেত্রে হয়তো স্থানীয় টিচার, শিক্ষক যিনি বলবেন তার কথা বেশি শুনবে, একজন স্থানীয় মসজিদের ইমাম, হ্যাঁ মসজিদের ইমামের কথা বেশি শুনবে। আমাদের তাকে কি করে পৌঁছাবো তার কাছে, এই বিষয়টি কমিউনিকেশন এক্সপার্টও লাগে। ওই যে কমিউনিকেশনের বাজেটটা কেটে দেওয়া মানে যারা কেটেছে তারা হয়তো বুঝতে পারেননি যে এটার গুরুত্বটা বুঝতে পারেননি, বা আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। যাই হোক, আমার মনে হয় যে এখন অত্যন্ত প্রাথমিক সময়ে ব্যাপারগুলো ঘটছে। এইগুলো হচ্ছে যেটাকে বলা হয় হিকআপ, আমরা সেটাকে আসলে যাতে অতিক্রম করতে পারি সেটা কিন্তু এখন আমাদের সমন্বিত চেষ্টা করতে হবে। জি, ডাক্তার মুস্তাক হোসেন, আপনার কাছে টিকা ব্যবস্থাপনা সম্পর্কে শুনতে চাই যে এখনো পর্যন্ত কি আমরা সঠিক পথেই আছি? দেখুন, সঠিক তো আছি, কিন্তু শতকরা 100% সঠিক, 100% প্রস্তুত হয়ে আছি, এই কথাগুলো কিন্তু সঠিক না। এগুলো একটা চলমান প্রক্রিয়া। দেখুন, আমি আমার নিজের কথাই বলি। যখন এই WHO এর বিভিন্ন ওয়েবিনারে আমি অংশগ্রহণ করেছি, ডক্টর লিয়াকত আমার চেয়ে বেশি করা হয়তো, তখন ওই বাংলাদেশের চ্যালেঞ্জ কি, তারা বলতো যে ভ্যাকসিন হেজিটেন্সি, ভ্যাকসিন রিফিউজাল পশ্চিমা দুনিয়াতে। আমি হেসে হেসে বলতাম, আমাদের দেশে চ্যালেঞ্জটা হচ্ছে ভ্যাকসিনটা সবাই পেতে চায়, কাকে বাদ দিয়ে কাকে দেব এইটা বোঝানো হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং দেখুন, এটা আমি বলেছি, হয়তো এরকম আরো কেউ মনে করেছে বাংলাদেশে ভ্যাকসিন নেওয়ার জন্য সবাই একেবারে ব্যস্ত আছে। এখন আমরা প্রায়োরিটি তালিকাটা এটা মুখস্থ করে সবাইকে বলবো যে এরা কেন এবং কি জন্য প্রায়োরিটি তালিকা করা হলো, সেটা আমরা এই যুক্তিগুলো বলতে লাগলাম, যে কেন বিজিবি, কেন পুলিশ, কেন ডাক্তারদের সবাই অ্যাকসেপ্ট করছে, এর বাইরে কেন এই ক্যাটাগরি সেই ক্যাটাগরি। দেখুন, সেক্ষেত্রে মনে হতে পারে কারো কারো কাছে যে এখন এই বেশি বেশি টিকা নিন বলা দরকার কি, এমনি তো টিকা আমাদের শর্ট, এত লোক আসবে, বরঞ্চ আমরা বুঝাবো যে টিকা কেন সবাই এই মুহূর্তে নেওয়া দরকার নেই। কিন্তু তখন WHO যারা অভিজ্ঞ তারা বলছে যে দেখো মুশতাক, ইনফোডেমিক বলে একটা কথা আছে, মানে মহামারী যেভাবে চীন থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, মানে মানুষের যাতায়াত যোগাযোগের মাধ্যমে ভ্যাকসিনের বিরুদ্ধে যেই একটা শক্তিশালী লবি পশ্চিমা জগতে আগে থেকেই আছে, তাদের সেই যুক্তিগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার হাওয়ায় ভর করে আমাদের বাংলাদেশে চলে এসছে। না হলে আজকে দেখুন, হ্যাঁ প্রযুক্তিগত চ্যালেঞ্জ আছে, প্রযুক্তিগত চ্যালেঞ্জ যদি আছে নিশ্চয়ই, এটা এখনো পুরোপুরি ইউজার ফ্রেন্ডলি বা যারা ব্যবহার করবে তাদের বান্ধব হয়ে ওঠেনি। এখনো গুগলের সঙ্গে আলোচনা করে এটা গুগল স্টোরে অ্যাপ হিসাবে দেওয়া যায়নি, তারা মানে বিভিন্ন দিন দরবার করছে। কিন্তু তাহলে একটা মানে বিভিন্ন সরকারি দপ্তরে মানুষের ভিড় থাকতো, যে আপনারা আমাদের নিবন্ধন দেন, আমি কেন নিবন্ধন করতে পারছি না, তাই না? সেখানে জনসমাবেশ হতো
একটা যেমন আমাদের করোনার প্রথম দিকে যখন রোগীর সংখ্যা বেড়েছিল, হাসপাতালগুলো সামাল দিতে পারছিল না, ডাক্তারদের বিভিন্ন সমস্যা, তখন কিন্তু রোগীর ভিড়ে কিন্তু এক এক রোগীর থেকে হাসপাতাল থেকে আরেক হাসপাতালকে হেরস্তা হতে গেছে, চোখে দেখা গেছে। কিন্তু এই নিবন্ধনের জন্য আসলেই আমি নিজে যেরকম মনে করেছি মানুষ একেবারে ঝাঁপিয়ে পড়বে, সেই অবস্থাটা না। মানে তাহলে কি আমরা মানুষকে বুঝাতে পারিনি যে আসলে টিকা ব্যবস্থাপনাটা কেমন হবে, যে কারা প্রথমে টিকা পাবে, কাদেরকে নিবন্ধন করা হবে, কিভাবে নিবন্ধন করতে হবে, বা নিবন্ধন করা না গেলে কেউ যদি এই টেকনোলজিটা না বোঝে তাহলে তাকে কোথায় যেতে হবে, এই জিনিসগুলো তো আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারিনি। না দেখুন, এই যে আমি যেটা বলছিলাম, আমি তো একটু লম্বা হয়ে গেছে, অগ্রাধিকার তালিকায় কেন কে আছে এটা এখন বলার কোনো দরকার নেই। এখন অগ্রাধিকার তালিকায় যারা আছে তারাও সবাই নিবন্ধন করছে না। তারা হয়তো প্রতিষ্ঠান থেকে তালিকাটা স্বাস্থ্য অধিদপ্তর MIS পাঠিয়ে দিয়েছে, তারা ভাবছে কাজ শেষ। কিন্তু এখন যখন বলা হচ্ছে যে তুমি নিজে নিজে নিবন্ধন করো, তখন অনেকে বলছে একটু দেখে নি। যারা সরকারি কর্মচারী, যারা EFTর মাধ্যমে বেতন পান ডিজিটালি, তাদের ইয়ে দেওয়া আছে, কি বলে NID নাম্বার, এগুলো কিন্তু MIS আপলোড করে দিয়েছে রেজিস্ট্রেশন সিস্টেমে। তারা যখন তার নাম্বার তুলবে, অটোমেটিক রেজিস্ট্রেশন তার বিনা ঝামেলা হয়ে যাবে। কিন্তু সরকারি কর্মচারী, পুলিশ, সেনাবাহিনী, যারা এই অগ্রাধিকার তালিকায় আছে, সাংবাদিক, তারা যদি সবাই নিজে নিজে নিবন্ধন করতো, যারা অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে, তাহলে কিন্তু সংখ্যাটা আপনার এখানে 10 লাখের বেশি চলে আসে। আমরা 30 লাখের পরিকল্পনা করেছিলাম, সেখানে বিভিন্ন পেশাজীবী, মানে এখানে শুধুমাত্র 80 বছরের উপরে বাদে সবগুলো হচ্ছে বিভিন্ন পেশাজীবী গ্রুপ। সেগুলো তো আপনার এখানে 3 কোটি, ভুল বলেছি, 3 কোটি মানুষের মধ্যে মোর দেন মানে 2 কোটি হচ্ছে এই সংগঠিত মানুষ। কিন্তু আমরা হয়তো মানে লক্ষাধিক করেছি। এটা 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 একটা ভুল বুঝাবুঝি আছে যে যারা প্রাতিষ্ঠানিক নিবন্ধন করেছেন তারা ব্যক্তিগত নিবন্ধন করছেন। আরেকটা হচ্ছে নিশ্চয়ই ডক্টর লিয়াকত হোসেন একমত যে অ্যাপটা চালু হয়েছে শুধুমাত্র ওয়েবসাইটে গিয়ে এটা করা যাচ্ছে, এগুলোর সমস্যা আছে। তবে এই বিষয়ে আমাদের প্রচারণাটার ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে তাহলে আমরা মানুষকে এখন অন্যান্য দেশের মতোই কেন টিকাটা প্রয়োজনীয়, কেন টিকাটা নিরাপদ, এবং এই যাবৎকাল যারা টিকা নিয়েছেন তাদের কোনো খুব একটা বড় সমস্যা হয়নি, সেই ক্যাম্পেনে যাওয়া হচ্ছে। আমি ক্যাম্পেনের যারা করছেন সেই দায়িত্বের মধ্যে আমিও একজন। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই ম্যাটেরিয়ালগুলো তৈরি করা হচ্ছে, এবং একটা স্ট্র্যাটেজি ছিল যে আমরা টিকা আসার আগে থেকেই সবকিছু বললে এটা দ্রুত চেঞ্জ করতে গেলে মানুষ ভুল বোঝাবুঝি করবে। যেমন ধরুন, টিকার 2টা ডোজ, প্রথমে আমরা বললাম 4 সপ্তাহ পরে দিব। যখন ব্রিটেনে তারা দেখলাম তারা 12 সপ্তাহ পর্যন্ত নিয়ে গেছে, আমরা মাঝামাঝি 8 সপ্তাহ করলাম। এখন আবার আমরা পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের আগ্রহ ইত্যাদি বিবেচনা করে এখন সেটা 1 মাস পরে দ্বিতীয় ডোজ দিচ্ছি। কাজে এগুলো কিন্তু মানে শুধুমাত্র আমাদের দেশের বিষয় না, সারা পৃথিবীতে এরকম নানা রকম অপশন হচ্ছে। কারণ এই বিষয়গুলো আমাদের পরিকল্পনা আছে। বাজেটের কথাটা আমি ঠিক জানি না, বাজেটের একটা অংশ রেভিনিউ খাতে আছে, আর একটা অংশ ইউনিসেফ দিচ্ছে। তবে প্রচারণার মূল দায়িত্বটা যেটা মানে ইয়েতে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সেগুলো কিন্তু তথ্য মন্ত্রণালয় পালন করবে। তথ্য মন্ত্রণালয় যদি দায়িত্ব নিয়ে থাকে যে আমরা এগুলোর পোস্টার, বিজ্ঞাপন এবং ব্রডকাস্টিং মিডিয়াতে দেব, তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা তাদের দায়িত্ব দিতে পারে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট কেটে দেওয়াটা আমিও সমর্থন করি না, কারণ প্রচারণার নানা আঙ্গিক আছে, সবকিছু কিন্তু তথ্য মন্ত্রণালয় করবে না। ইউনিসেফ তারা বলেছে আমরা ম্যাটেরিয়াল তৈরি করে দিব, আমরা ভিডিও তৈরি করে দিব, কিন্তু বিজ্ঞাপন প্রচার করতে যে খরচ হবে সেই খরচটা তো ইউনিসেফের ম্যান্ডেটের মধ্যে নাই। এই বিষয়ে এটা ঠিক যে আমাদের এই বিষয়ে আমি জানি না, আমি যদিও এই প্রচারণার দায়িত্বের মধ্যে একজন আছি, যে বাজেট কি যুক্তিতে কাটা হলো, কোথা থেকে বাজেট আসবে। এখনো পর্যন্ত প্রচারণার কাজে বাজেটটা বাধা হয়ে দাঁড়ায়নি। পত্রিকাগুলোতে বিজ্ঞাপন গিয়েছে, টেলিভিশনে স্টল যাচ্ছে, টেলিভিশনে ভিডিও যাচ্ছে। তবে নিশ্চয়ই এটা শুধুমাত্র ব্রডকাস্টিং মিডিয়াতে দিলেই হবে না, বিজ্ঞাপন দিলে হবে না, একেবারে 1-to-1 আলাপ। একটু আগে আপনারা বলছিলেন যে আমাদের টিকাদান কর্মীরা কিন্তু ঘরে ঘরে গিয়ে তারা কথা বলেছে, টিকাদান কর্মীরা কিন্তু গ্রুপ বৈঠক করেছে, এগুলো কিন্তু আমাদের পরিকল্পনায় আছে। ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানে এই যে পাড়া বৈঠক, উঠান বৈঠক, স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ, জাতীয় পর্যায়ে, লোকাল পর্যায়ে সমন্বয় কমিটির সাথে আলাপ করবেন তারা, এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন, এটা কিন্তু পরিকল্পনা কিন্তু আছে। স্বেচ্ছাসেবীরা যে বাড়ি বাড়ি যাচ্ছেন এটা কিন্তু পরিকল্পনা কিন্তু বাইরে না, যে আমরা গ্রাসরুট লেভেলে তাদেরকে পাঠাবো যদি তাদের নিবন্ধন করতে অসুবিধা হয়। যেহেতু অসুবিধা হচ্ছে এবং অনেক কম নিবন্ধন হচ্ছে, কাজেই স্বেচ্ছাসেবকরা প্রতিটি টিমে 2 জন ভ্যাকসিনেটর এবং 4 জন স্বেচ্ছাসেবী
আছে, এদিকে সংখ্যা কিন্তু অনেক, তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে অধিকাংশ, সেই পরিকল্পনা অংশ হিসেবে যাচ্ছে। তবে আমি বলবো সবকিছু আগে থেকে প্রস্তুত হয়ে গেছে এটা মনে করে ভাবার কোনো কারণ নেই। নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন নতুন চ্যালেঞ্জ হচ্ছে, আমরা যথেষ্ট নমনীয় ভাবে সেই পরিকল্পনাটা পরিবর্তন করতে পারছি কিনা, নাকি কোনো একটা পরিবর্তন করতে গিয়ে যে আমাদের প্রশাসনিক বিভিন্ন ধাপ পার হতে হয় দীর্ঘসূত্র হচ্ছে কিনা, সেটা যেন না হয়। আমরা আমাদের প্রয়োজনের তাগিদে জাতীয় ভিত্তিতে যেভাবে পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন করতে পারি, তেমনি ভাবে স্থানীয়ভাবে যারা আছেন জেলা উপজেলাতে ইউনিয়ন পর্যায়ে তারাও যেন সেটা সঙ্গতি রেখে জাতীয় পর্যায়ের সাথে পরিবর্তন করতে পারেন। সেটা কিন্তু আমাদের ন্যাশনাল ভ্যাকসিন ডেভেলপমেন্টে বলা আছে, এবং ডাব্লিউএইচওর যে একটা জেনেরিক ডেভেলপমেন্ট প্ল্যান আছে সেখানেও কিন্তু বলা আছে। এবং সবচেয়ে বড় তারা গুরুত্ব দিয়েছেন যে নাগরিক সমাজের উদ্যোগ গ্রহণ, কারণ সরকার তো তারা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে টিকা বিতরণ করবে বলে ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা শর্ত আছে যে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে করতে হবে, যেন যারা দরকার তারা যেন বঞ্চিত হয়। কিন্তু এটা কার্যকরী করতে গেলে সরকারি নির্দেশ, সরকারি প্রশাসন যন্ত্র যথেষ্ট নয়। সরকারি পলিসি একটা ভালো আছে, কার্যকরী করতে গিয়ে যাদের কাছে পলিসি দায়িত্ব দেওয়া হলো তারা এটা গুবলেট করে দিল, তারা একটা ইচ্ছাকৃত ভাবে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এটাকে নিজেদের স্বার্থে নিয়ে গেল। সেক্ষেত্রে নাগরিক সমাজের সতর্ক অংশগ্রহণ, তাদের সতর্ক দৃষ্টি রাখা এবং সক্রিয়ভাবে এই সমস্ত কাজে অংশগ্রহণ করাটা খুবই জরুরি। এটা যদি কেউ নাও চায় তাও কিন্তু করতে হবে। এভাবে ব্যাপক জনগণকে ডক্টর লিয়াকত বলছে জনসম্পৃক্ত করা, এটা মানে সঠিকভাবে না করতে পারলে কিন্তু সুন্দর সুন্দর পলিসি বা পরিকল্পনা কিন্তু শেষ মুহূর্তে একটা মানে আমরা আংশিকভাবে দেখা যাবে যে আংশিকভাবে সফল হয়েছে আমাদের জনগণের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে যেটা সহায়তা। আপনি যেটা বলছিলেন যে টেকসই, আপনাদের পরিকল্পনার টেকসই বাস্তবায়নের জন্য জনসম্পৃক্ততা বা জনগণের অংশগ্রহণটা খুব জরুরি। যাই হোক, আপনার কাছে আবার আসবো, আমি যেতে চাই ডাক্তার এম মিনহাজুর রহমানের কাছে। ডাক্তার মিনহাজ, আপনার কাছে ও একই প্রশ্ন যে টিকা ব্যবস্থাপনা এবং এই যে নিবন্ধন 7 তারিখে শুরু হবে, সারা দেশে টিকাদান, নিবন্ধন এত কম, আসলে কাজটি কিভাবে 7 তারিখে আমরা সফলভাবে করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আসলে আমার আগের দুই জন বক্তা তারাও বলেছেন, আমি যেটি যোগ করতে চাই সেটি হচ্ছে যে গত আমরা 10 মাসেরও বেশি সময় ধরে আমরা কোভিডের বিরুদ্ধে লড়াই করছি বাংলাদেশে। আমি প্রথমেই বলতে চাই একটা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর প্রাপ্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো যেভাবে কাজ করছে, এটি আজকে 10 মাস পরে বলতেই হবে। আমরা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই করোনাকালীন সময়টা অন্যান্য অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে মোকাবেলা করে আজকে মৃত্যুর হার কমিয়েছি, সংক্রমণের হার কমিয়েছে। অনেকে অনেক কথা বলেছে, এক সময় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে বলেছে যে সেপ্টেম্বরের 10 তারিখ আমাদের দেশে একদিনে 10,000 লোক মারা যাবে, কিছুই কিন্তু সত্যি হয়নি। ঠিক একইভাবে যখন আমরা টিকা যুগে প্রবেশ করলাম, ঠিক তখন আমরা আমাদের দেশটা এমনিতেই গুজব প্রধান একটি দেশ, এখানে গুজব ছড়িয়ে দেওয়া হলো অত্যন্ত সুকৌশলে, হয়তো এই গুজবগুলো ছড়ানো হয়েছে যাতে মানুষ টিকামুখী না হয়। কিন্তু আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে টিকা যুগে প্রবেশ করেছি, আমরা আগে বাংলাদেশের মানুষ চিন্তা করেছে যে টিকা পাবো কিনা। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী টিকা অ্যাভেলেবল করেছেন, তখন আমাদের অনেকেই চিন্তা করছি টিকা নিব কিনা। টিকা নেয়ার জন্য যে সমস্ত পলিসি অ্যাডপ্ট করা প্রয়োজন, আমি বিশ্বাস করি বাংলাদেশের সব ধরনের পলিসি অ্যাডপ্ট করা হবে এবং বাংলাদেশের মানুষ প্রত্যেকেই টিকা পাবে। এবং আমাদের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার যে আমাদের উদ্দেশ্য এই টিকাদানের মধ্য দিয়ে, এটি বাংলাদেশে অবশ্যই একটি সাকসেসফুল প্রোগ্রামে পরিণত হবে। আপনারা আমাদের অতীতে যদি আপনি দেখেন যে আমাদের ইপিআই কর্মসূচি বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড এটি একটি স্বীকৃত অত্যন্ত সাকসেসফুল একটি কর্মসূচি বাংলাদেশে। সেই আমরা যারা ইপিআই কর্মসূচিকে সাকসেসফুল করেছি, অন্যান্য টিকাদান কর্মসূচিকে বাংলাদেশে যেভাবে সাকসেসফুল করেছি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে কোভিডের যে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী 7 তারিখ থেকে, সেটিও ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রশংসিত কর্মসূচি হিসেবে স্বীকৃতি পাবে। তবে এটি মাত্র শুরু হয়েছে, আমরা বিভিন্ন ক্রাইসিস ফেস করব, এগুলো মোকাবেলা করেই আমরা সারা বিশ্বে এই বাংলাদেশের যে একটি অত্যন্ত সফলভাবে একটি টিকাদান কর্মসূচি খুব দ্রুততম সময়ের মধ্যে করা যায়, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। যে
কথাগুলো আমরা আজকে বলতে চাচ্ছি যে আমাদের জনসম্পৃক্ততা বাড়ানো দরকার, এর তো কোনো বিকল্প নেই। কারণ এই টিকাগুলো এখন বাংলাদেশে আসার পরে ঢাকায় টিকাদান প্রথম 2 দিন হয়েছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে সেখানে মাননীয় উপাচার্য মহোদয় তিনি টিকা নিয়েছেন, উপ উপাচার্য মহোদয় টিকা নিয়েছেন, দেশের নামকরা প্রফেসরগণ বিভিন্ন বিভাগে তারা টিকা নিয়েছেন। এই বিশ্বাসটুকু মানুষের কাছে তারা স্থাপন করতে চেয়েছেন যে টিকা নিলে কোনো ক্ষতি হয় না, কারণ যারা টিকা নিচ্ছেন তারা মেডিকেল সায়েন্সের অনেক বোদ্ধা লোক, অনেক প্রজ্ঞাবান লোক, তারা টিকা নিচ্ছেন দেখে অনেকে আগ্রহী হবেন। সেইটুকু এস্টাবলিশ করার জন্য কিন্তু তারা টিকাদান কর্মসূচিতে প্রথম অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের 31 তারিখ যেমন চট্টগ্রামে আমরা 4.5 লাখ ডোজেরও বেশি, 4,56,000 ডোজ টিকা এসেছে, ঠিক একইভাবে অন্যান্য জেলায় গিয়েছে। প্রত্যেক উপজেলায় আপনার আইস লাইন যে রেফ্রিজারেটর, সেই রেফ্রিজারেটর গুলো অ্যাভেলেবল করা হয়েছে যাতে টিকাগুলো সেখানে সংরক্ষণ করে রাখা যায়। এই প্রসিডিউর গুলো শেষ হয়েছে, 7 তারিখ থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে যে সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে যে নিবন্ধন প্রক্রিয়া, সেই নিবন্ধন প্রক্রিয়া গেলে দেখা যায় যে সরকারি হাসপাতালে যারা চিকিৎসক আছেন তারা খুব দ্রুততম সময়ে তাদের নিবন্ধন শেষ করতে পারছেন, কিন্তু যারা বেসরকারি চিকিৎসক, বেসরকারি কোনো রেজিস্টার্ড হাসপাতালে কাজ করেন, তারা যখন নিবন্ধন করতে চান তারা কিছু সমস্যা ফেস করছেন। এবং ঠিক একইভাবে অন্যান্য গ্রুপ যেগুলো আছে, যেগুলো প্রথম পর্যায়ে আমরা টিকাদানের জন্য উপযুক্ত মনে করে সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তারা অনেকেই এই অ্যাপসটিতে ঢুকে তাদের নিবন্ধন প্রক্রিয়াটা অনেক সময় সহজভাবে করতে পারছেন না। তো আমরা মনে করি যে আগামী কাল পরশু এই পরিস্থিতি বিবেচনা করে সরকারের যে উইংটে এই সিদ্ধান্তগুলো নেবেন, তারা এই বিষয়টি বিবেচনা করতে পারেন যে অন দ্য স্পট যাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে ডক্টর, বেসরকারি ক্লিনিকে যারা কাজ করেন, রেজিস্টার্ড সেই সমস্ত হাসপাতালের চিকিৎসকগণ বা স্বাস্থ্যকর্মীগণ, পুলিশ, আর্মি, বিজিবি, সংবাদকর্মী, যাদেরকে এবং বয়স্ক যারা নাগরিক, তাদের জন্য এটি প্রথম পর্যায়ে উন্মুক্ত করা হয়েছে। তারা যদি অন দ্য স্পট রেজিস্ট্রেশন করে এই টিকাটা নিতে পারেন, আমরা যদি সেই ব্যবস্থাটা ওপেন করতে পারি, আমার মনে হচ্ছে যে টিকাদান কর্মসূচিটা সাকসেসফুল হতে খুব বেশি সময় নেবে না। আমরাও সেটা আশা করি। আমরাও সেটা আশা করি। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নেওয়ার সময় হচ্ছে। আমাদের সাথে যুক্ত থাকুন, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় করোনা টিকা ব্যবস্থাপনা। আবারও আলোচনায় ফিরতে চাই অধ্যাপক ডাক্তার লিয়াকত আলীকে দিয়ে। অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, আপনার কাছে জানবো যে এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটা, এটা যেটা নিয়ে আমাদের সব থেকে ভয় ছিল বা মানুষের জনমনে যে ভয়টা ছিল যে পার্শ্ব প্রতিক্রিয়া, তো ভারতে প্রায় 1 লাখ মানুষের উপর টিকা প্রয়োগ হয়েছে। আমাদের দেশেও পরীক্ষামূলক টিকা প্রয়োগ সেটিও হয়েছে, সে সংখ্যাটিও খুব কম না। তো আমরা খুব বেশি কিন্তু জিনিসটা দেখিনি। তাহলে তো ভয়টা, মানুষের যে মনে যে ভয়টা ছিল, সে ভয় তো থাকার দরকার নেই বা উচিত না। হ্যাঁ, মানুষের প্রতি আমি শ্রদ্ধা জানিয়েই বলবো, মানুষের ভয়কেও শ্রদ্ধা জানাতে হবে, কারণ ভয় পাওয়াটা অত্যন্ত স্বাভাবিক ছিল। কারণ যে পদ্ধতিতে এই টিকাগুলো এসেছে, এত অল্প সময়ে, মানুষের টিকার ইতিহাসে এত অল্প সময়ে তো টিকা আবিষ্কৃত হয়নি, 1 বছরের কম সময়। সুতরাং ভয় থাকাটা অত্যন্ত স্বাভাবিক। আর বাঙালি জনগোষ্ঠীর উপরও এটির সেইভাবে পরীক্ষা কখনো হয়নি, সেভাবে আলাদাভাবে যেভাবে অন্য ক্ষেত্রে আমরা অনেক সময় ট্রায়াল দিই। তো যার ফলে ভয় থাকাটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু অত্যন্ত আশার কথা, ভারতের ফলাফল, এখানকার ফলাফল, সারা বিশ্বের ফলাফল জানাচ্ছে বা যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বাঙালি জনগোষ্ঠীর উপরেও কিন্তু আমরা দেখছি যে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া ফেলছে না। যেটি ফেলছে এটি টিকার জন্য অত্যন্ত স্বাভাবিক। সামান্য জ্বর হওয়া বা কোনো যদি কারো ক্ষেত্রে ফুলে যাওয়া বা একটু ব্যথা অনুভব করা, খুব এগুলো তো টিকার স্বাভাবিক, নাহলে তো টিকাই হলো না। মানে একটু হতেই পারে, কিন্তু আসলে দেখা গেছে যে সেইভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো আমরা পাইনি। আর যেটাকে বলি সিভিয়ার অ্যাডভার্স ইফেক্টও কোনো আমরা কিন্তু দেখি নাই। সুতরাং আমরা এখন খুব সাহসের সঙ্গে বলতে পারি, সত্যি বলতে কি, যে বাইরে অনুমোদিত হলেও যখন এখানকার ওষুধ প্রশাসনে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা অন্যান্য বিশেষজ্ঞ যারা এই টিকা অনুমোদনের সঙ্গে জড়িত ছিলাম, কিছু তো দুরুবক্ষ ছিলই যে কি ঘটে,
এখন সাহস অত্যন্ত বেড়ে গেছে, যে কোনো মানুষকে সাহসের সঙ্গে বলা যায় যে মানে নিতান্তই কোনো রকম আগের কোনো অ্যালার্জিক বা অন্যান্য কিছু বিষয় না থাকলে, যে বিষয়ে আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে, আমরা দেখছি যে না, এটি যথেষ্ট নিরাপদ। এবং আসলে এই ব্যাপারটি এখন জনগণের মধ্যে এই প্রচারটা অপপ্রচার থেকে দূর করতে হবে সবাইকে। এবং যেটা আমার শ্রদ্ধেয় ডক্টর মোস্তাক ভাই বলছিলেন যে আসলে সেইভাবেই কিন্তু বাড়ি বাড়ি যে এই কথাগুলো বলার জন্য কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন সেটি আসলে ফলপ্রসূভাবে যেতে হবে। এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার যে মানে সুবিধার দিকগুলো, এগুলো কিন্তু এই যে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে পারা, এটা ট্রান্সপোর্টে যাওয়া, আরেকটি বিষয় অত্যন্ত সাম্প্রতিক। এই আপনার এই কথাটির সূত্র ধরে আসতে চাই যে আমরা তো কোভ্যাক্স থেকে আরও অনেক টিকা পাবো। সেই ক্ষেত্রে শুধুই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে তা নয়, মডার্নার টিকা আসতে পারে, ফাইজারের টিকা আসতে পারে। সেই ক্ষেত্রে সেগুলো পরিবহন এবং সংরক্ষণের ব্যবস্থাটা কি আসলে আমাদের ওই সক্ষমতাটা আমাদের সরকারিভাবে আছে কিনা? না, সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু মোটামুটিভাবে এটি যেটিকে বলা হয় সেফটি, নিরাপত্তার ট্রায়াল প্রায় হয়ে গেল, সুতরাং এটিকে প্রথম গুরুত্ব দিতেই হবে। আর এটি যেহেতু 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের ট্রান্সপোর্টের ক্ষমতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে। আরেকটি বড় ব্যাপার, মাত্র 2-3 দিন আগেই প্রকাশিত হচ্ছে ডেটাটা, যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি যদি 6 সপ্তাহ পরে সেকেন্ড মানে ডোজ নেয়, তাহলে মাত্র 55% তার কার্যকারিতা, কিন্তু যদি 12 সপ্তাহ পরে নেয় তাহলে 82.9% কার্যকারিতা। এই ফলাফলটি কেবল 2 দিন আগে হয়েছে। এখন আমাদের এই যে নীতি নির্ধারকদের মধ্যেও কিন্তু এই আলোচনাটা এখন চলে আসা উচিত যে আমরা যদি আরো দীর্ঘায়িত সময় পরে দিতে পারি, 6 সপ্তাহ না 12 সপ্তাহ, 6 সপ্তাহ পরে না দিয়ে 12 সপ্তাহের দিকে যদি দিতে পারি, তাহলে আমার ইমিউনিটিও প্রতিরোধ ক্ষমতা দীর্ঘায়িত হলো, আর প্রতিরোধের মাত্রা গেল দারুণভাবে বেড়ে 82.9%, এটা অনেক বেশি। সুতরাং এই জায়গাটিতেও কিন্তু একটা বড় সুবিধা আমরা পেয়ে গেলাম। আগে যেমন ভেবেছিলাম যে 70% ইত্যাদি ইত্যাদি, এখন কিন্তু তা না। যদি আমরা বুস্টার ডোজটা পিছিয়ে দিতে পারি, এটা ডেটা কিন্তু এখন জাস্ট 2 দিন আগে বেরিয়েছে, তাহলে আমাদের এখন অনেক সুবিধার দিক রয়েছে। কিন্তু কোভ্যাক্স থেকে যখন আমরা পাবো, তখন কিন্তু নিশ্চয়তা নেই। আমার যতদূর জানা আছে 1,32,00,000 মতো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশের জন্য আছে। কিন্তু এছাড়া অন্যান্য যেগুলো, এর মাঝে যদি জনসন জনসন আসে, সেটিও কিন্তু 2 থেকে 8 ডিগ্রিতে পারা যাবে, এবং সেটি কিন্তু সিঙ্গেল ডোজ। এটি অনেক বড় অ্যাডভান্টেজ সেটিরও, এবং সেটির কার্যকারিতা অনেক বেশি। আবার এদিকে স্পুটনিকের ডেটা কিন্তু ল্যান্ডসেটে বেরিয়ে গেল 91%, এটা কিন্তু অনেক, নিয়ারলি 92% নিরাপত্তা। সেটি যদি হয়, সেটিও কিন্তু সাধারণ তাপমাত্রাতেই মানে 20 ডিগ্রির মধ্যে, 20 ডিগ্রিতে আমাদের মডার্না পারা যায়। শুধু ফাইজার বায়োনটেকটা -70-এ। তাহলে যেগুলো 20 ডিগ্রিতে হয়, বাংলাদেশে যদি একটু চেষ্টা করা যায়, কারণ বাংলাদেশের নিজস্ব প্রস্তুতিতেই কিন্তু -20 ডিগ্রি তৈরি করাটা অত লার্জ স্কেলে না হলেও, 2 থেকে 8 ডিগ্রি না হলেও কিছুটা লিমিটেড স্কেলে সম্ভব। এটি আছেও কিছু সুবিধা। -70 আমি বলবো খুবই, যদি প্রাইভেট সেক্টরে কেউ যদি এক্সেপশনালি করতে চায়, সেটি তাদের বিষয়। কিন্তু গভর্নমেন্ট সরকারের জন্য হায়েস্ট হচ্ছে -20, 2 থেকে 8 ডিগ্রি প্রেফারেবল। এবং সেখানে যেহেতু বিকল্প টিকা আসছে, জনসন জনসনের দাম বলেছিল $10, এখন যদি বার্গেইন করা হয় এবং আমাদের দেশের জন্য যদি বিশেষ ব্যবস্থা থাকে, বা কোভ্যাক্স যদি আরও কম দামে দিতে পারে, সেটি কম হতেও পারে। এখন কোভ্যাক্স যাদেরই ট্রাই দিবে, আমাদেরকে আসলে বিবেচনা করতে হবে আমাদের সক্ষমতা, আমাদের স্টোর করার সক্ষমতা, আমাদের ট্রান্সপোর্ট করার সক্ষমতা, আমাদের সেইটিকে দেওয়ার জন্য মানুষের কাছে আবার দেখতে হবে যে তাদের প্রাথমিক রেসপন্সটা কেমন হচ্ছে, প্রস্তুতি কেমন হচ্ছে। আর এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনিটরিং। হ্যাঁ, যেটি ডক্টর মুস্তাক ভাই ভালো করেই জানেন যে এই নীতিমালার মধ্যে খুব ক্লিয়ারলি আছে, কিন্তু এটিকে বাস্তবায়ন, আমরা যেভাবে এই যে রেজিস্ট্রেশনের কথাও তো আছে একরকম, কিন্তু আমাদের তো কতগুলো আমরা সমস্যা বোধ করছি। তো মনিটরিং বলতে একটা পদ্ধতিকে বলা হয় ফার্মাকোভিজিল্যান্স, অর্থাৎ আমার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও আমার যে এফিক্যাসি যেটা দাবি করা হচ্ছে, সেটা কত দূর হচ্ছে। অন্য দেশে যা হয়েছে, আমার এফিক্যাসি কি তদ্দূর হচ্ছে? এই যে 55, 82 যাই বলি না কেন, 70, এগুলো হচ্ছে একটা নাম্বারটা হচ্ছে সেই বিশেষ জনগোষ্ঠীতে কি হচ্ছে। কারণ এখানে হচ্ছে কি, ভ্যাকসিনটা কি করে, আমার একটা ইমিউনিটি দেয়। ইমিউনিটির জন্য যে জিনটা রয়েছে, HLA জিন, সেটাকে আমরা বলি সবচেয়ে পলিমরফিক জিনের একটা। পলিমরফিক মানে হলো জাতিতে জাতিতে ভিন্ন হতে পারে। এমনকি মানুষের যেমনভাবে AB-O ব্লাড গ্রুপও, যে AB-O ব্লাড গ্রুপের যে জিন, সেটিও কিন্তু পলিমরফিক, সেটিও কিন্তু ভিন্ন হতে পারে মানুষে মানুষে, ওই একই জেনেটিক জায়গা থেকে আসে HLA।
তা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বোঝা যে আসলে এই যে আমাদের কতটা আসলে কতদিন থাকবে, এফিকাসি কতদিন থাকবে, অ্যান্টিবডি মনিটরিং করে এবং সেল মেডিয়েটেড ইমিউনিটি মনিটরিং করে যে দেখা, এই বিষয়টি আমাদের যতক্ষণ না হচ্ছে এই ফার্মাকোভিজিল্যান্স, ততক্ষণ আমরা কোন ভ্যাকসিন আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ জনগণের মাঝে, এই উত্তর কিন্তু সত্যি বলতে দিতে পারবো না। আমরা এখন বাইরের তথ্যের উপর ভিত্তি করে দিচ্ছি, সবই সুন্দর, কিন্তু আমাদের নিজস্ব তথ্য এবং এই তথ্যগুলোকে সুন্দরভাবে জেনারেট করা, সংরক্ষণ করা, যেখানে উপদেষ্টা হিসেবে ডক্টর মুস্তাক ভাই রয়েছেন, আইডিসি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। এই সুযোগে ডাক্তার মুস্তাকের কাছে জানতে চাইবো যে এই যে আমাদের নিজস্ব তথ্য সংগ্রহের যে জায়গাটি, সেইটা আসলে কতটা আমরা বিস্তৃত করতে পারছি বা সেটা আদৌ পারছে কিনা? হ্যাঁ, তথ্য সংগ্রহ তো ফরম্যাট করা হয়েছে যে যতজন মানুষ টিকা নেবেন তাদের প্রতিদিন মনিটর করা হবে যে তাদের কোনো ইয়ে আছে কিনা, কোনো শারীরিক অসুবিধা হচ্ছে কিনা একটা নির্দিষ্ট দিন পর্যন্ত। আর এটা হচ্ছে অ্যাক্টিভলি ইয়ে করা, সার্ভেলেন্স করা। আর প্যাসিভলি হচ্ছে রোগী নিজে যদি অসুবিধা বোধ করেন তাহলে তিনি একটা হটলাইন নাম্বারে জানাবেন, যেটা জাতীয় পর্যায়ে হটলাইন আছে, স্থানীয় পর্যায়ে কিন্তু হটলাইন থাকবে, যেভাবে কোভিডের সময় যে জেলা পর্যায়ে কিন্তু একটা হটলাইন ছিল। আর তারা নিজেরা সরাসরি যে কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তাদের অসুবিধার কথা বলতে পারবে বা অসুবিধার চিকিৎসা তারা চাইতে পারবে। এগুলো সবকিছু কিন্তু ডকুমেন্টেড, এগুলো লিখে আমাদের রাখতে হবে, আমাদের নিজেদের জন্য রাখতে হবে, যারা ওষুধ তৈরি করেছেন তাদের জন্য দরকার, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আমাদের সমস্ত বিশ্বের তথ্যগুলো একত্রিত হয়ে তারাও কিন্তু মনিটর করছে। তো টিকার বিষয়ে কিন্তু আমাদের যে অভিজ্ঞতাটা এখানে দেখুন, যে ডক্টর লিয়াকত বলেছেন যে 12 সপ্তাহ পরে যদি দেয়া যায় ভালো হয়। নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ করছেন আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে। কিন্তু একটা চ্যালেঞ্জ আছে যে আমরা যে টিকাগুলো এনেছি 70 লাখ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করতে হবে। টিকা নেয়ার গতি যদি স্লথ থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য কৌশল নিতে হবে। আমাদের 12 সপ্তাহের আগেই দ্বিতীয় ডোজ দিয়ে ফেলতে হবে। যারা একবার টিকা নেবেন তারা দ্বিতীয়বার টিকা নিতে নিশ্চয়ই আগ্রহী হবেন। আর তবে এরকম অবস্থা নিশ্চয়ই থাকবে না, আমি আশাবাদী ডক্টর মিনহাজের মতো, যে প্রথম দিকে যেমন আমাদের মহামারীটা প্রথম দিকে ধীরে ধীরে এগিয়েছে, একসময় হঠাৎ বেড়ে গেল, পরে কমে গেল। এটা কমবে না। টিকাটা প্রথম দিকে হয়তো একটা আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, এবং আগামী 7 তারিখে আমি যেটা খবর পেয়েছি যে যারা বিভিন্ন শ্রেণী পেশা এবং সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তি তারা অনেকেই টিকা নেবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে উৎসাহিত করছি, যদি আমিও এই স্লট পাইনি। আরেকটা সমস্যা হচ্ছে, এটা নতুন চ্যালেঞ্জ যে সামরিক বাহিনীর সদস্যরা সিএমএইচে নেবেন, পুলিশ বাহিনীর পুলিশ হাসপাতাল রয়েছে, বিজিবি তাদের বিজিবি হাসপাতালে তারা টিকা কেন্দ্র করেছে, কিন্তু রেজিস্ট্রেশন করবার সময় কিন্তু অন্যরাও এর বাইরে তারাও কিন্তু সেই জায়গায় তারা অপশন দিয়েছে। এখন সেখানে বলা হচ্ছে যে না, এটা তো শুধুমাত্র সামরিক বাহিনীর জন্য সিএমএইচে। এখন তারা তো ডাবল রেজিস্ট্রেশন করতে পারবেন না। এই সমস্যাটা আমার কাছে আসছে। আমি নিজেও তো এরকম 3টি হাসপাতালে করে, আমি নাম বলছি না, তো কোনো একটি হাসপাতালে আমি এবং আমার পরিবারের সদস্যরা নিবন্ধন করেছি। এখন তারা যদি বলে যে এটা সিভিলিয়ানদের জন্য করা হবে না, তাহলে তাদের জন্য কি ডাবল নিবন্ধন করা হবে নাকি ক্যান্সেল করা হবে? এগুলো কিন্তু আগে থেকে বলা যাচ্ছে না। কাজে নিবন্ধন যারা করেছেন তাদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো আসছে। আর নিবন্ধন করতে গিয়ে তো ডক্টর মিনহাজ বলেছে যে এখানে সমস্যা হচ্ছে। এখানে এই কারিগরি জিনিসগুলো এমআইএস এর পক্ষ থেকে তাদেরকে একটা হটলাইন চালু করা আছে অবশ্য, যে যারা প্রাতিষ্ঠানিকভাবে তাদের এনআইডিটা দিয়েছেন, এমআইএস যদি সেটা আপলোড করে থাকে তাহলে ওই যে এনআইডি দিয়ে তারা তাদের প্রাতিষ্ঠানিক চাকুরি ইয়েতে আছে, কাগজে আছে, ওটা দিয়ে ঢুকতে হবে। এছাড়া নতুন কোনো সমস্যা হতে পারে। এগুলো হটলাইনের মাধ্যমে, যদি একটা হটলাইন না, অনেকেই সেখানে হিট করছেন হটলাইনে, সেটা এটা সন্তোষজনক জবাব দেওয়া উচিত। কারণ নিবন্ধনটা আসলেই আমাদের এখনো পর্যন্ত সন্তোষজনক নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে 70 লক্ষ ভ্যাকসিন যদি দিতে হয়, আমাদেরকে নানা রকম পন্থায় অবলম্বন করতে হবে। তার অন্যতম হচ্ছে আপনাদের সাথে আমরা কথা বলছি, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষ জেনে যাচ্ছে তথ্যটা কি, এবং মানুষ যদি নিরাপদ, এটা সেফটি, নিরাপদতা যদি বাংলায় বলি, নিরাপত্তা তো সিকিউরিটি, এরা মানুষ নিশ্চিন্ত হয়, আমার মনে হয় 7 তারিখের আগেই নিবন্ধনে ভিড় বাড়বে। তবে কিছু কিছু সেবা প্রতিষ্ঠান বেসরকারিভাবে তারা, আমি শহরে এবং গ্রামে জানি, তারা মানুষকে সেবা দিচ্ছেন এবং প্রিন্ট আউট দিচ্ছেন।
সেখানেও ভিড় আস্তে আস্তে বাড়ছে। এখন অনেকে জানে না যে বেসরকারিভাবে যারা বিভিন্ন সেবা কেন্দ্র তাদের ক্ষেত্রে তারা যদি নিবন্ধন করে সেটা ঠিক হবে কিনা। না, অবশ্যই ঠিক হবে, তবে তারা যেন এখানে কোনো মানে অন্যায্য বাণিজ্য না করে সেটা একটু দেখার বিষয় আছে। কম্পিউটারে কাজ করতে গেলে একটা তার সেবাদান, এটা আমরা সরকারের পক্ষ থেকে এটা প্রমোট করতে চাই না, কারণ সরকারি সেবা কেন্দ্র থেকে বিনামূল্যে এটি করার কথা। তবে প্রিন্ট আউট করতে গেলে হয়তো তারা 2-4-5 টাকা লাগতে পারে, কারণ যে কার্ডটা তৈরি হবে সেই কার্ডটা প্রিন্ট করে চেপে নিয়ে টিকাদান কেন্দ্রে যেতে হবে। সেটা অবশ্য সরকার দিচ্ছে না, সেটা তো যিনি যার কাছ থেকে তিনি প্রিন্ট করবেন অথবা তার নিজেদের যদি কম্পিউটার থাকে সেখান থেকে তারা প্রিন্ট করবে। কিন্তু সেবাদানটা একেবারেই বিনামূল্যে। তবে কেউ যদি বেসরকারিভাবে কারো সেবা নিতে চায় সেটা তো কোনো নিয়ম কানুন মেনে করে করতে পারে। তো এই নানা রকম চ্যালেঞ্জ আসছে এবং চ্যালেঞ্জগুলো সমাধান করবার জন্য যে যখনই নানা মানুষ খবর পাচ্ছে সেগুলো সমাধান করা হচ্ছে। তবে আমি মনে করি যে বর্তমান মুহূর্তে সব কারিগরি সমস্যাটা একটা বড় সমস্যা। আর মানুষকে এর জন্য আগ্রহী করতে আমার মনে হয় খুবই বেগ পেতে হবে না। আমাদের কার্ভটা দেখা যাবে যে হঠাৎ করে বেড়ে গেছে, বিশেষ করে শহরাঞ্চলে। সেটা আমাদেরকে সামাল দেওয়ার জন্য আসলে আমাদের আগের যে পরিকল্পনা সেই পরিকল্পনা যেতে হবে। আমরা না, এমনিতে তো টিকার সংকট নেই। মানুষ মানে আমরা যেটা জানছি যে আমরা যেভাবে আশাবাদী হতে চাচ্ছি যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আজ বলেছেন যে 6 কোটি ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে সেটি আসবে মে মাসের নাগাদ পেয়ে যাব। আর এই যে আমরা 3 কোটি ভ্যাকসিন পাচ্ছি হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, তাহলে তো টিকার সংকট তো আর নেই। আপাতত নেই। আমাদের যে ক্যাপাসিটি আছে, আমাদের সক্ষমতা অনুযায়ী টিকার ফ্লোটা ঠিকই আছে। তবে আমাদের তো শতকরা জনগণের শতকরা 80, আমি বলি শতকরা 100 লোককে টিকা দেওয়া দরকার, কারণ কোনো টিকাই শতকরা 100% কার্যকরী না। যদি 70% কার্যকরী কোনো টিকা হয় তাহলে আমরা শতকরা 100% লোককে দিলে 70% লোক টিকা তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। সে যাই হোক, আমাদের এই এত অনেক টিকা প্রয়োজন হবে। কোভ্যাক্স তারা বলেছে যে এই বছরের মধ্যে তারা আমাদের জনগোষ্ঠীর, সারা পৃথিবীর জনগোষ্ঠীর শতকরা 20% টিকা তারা সরবরাহ করবে। তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এটার টাকা আছে 2 বিলিয়ন ডোজের, কিন্তু টিকাদান কোম্পানি কিন্তু এগিয়ে আসছে না। ফাইজার বায়োনটেকের পরে এরা এগিয়ে আসছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। তাদের উৎপাদন নিয়ে ইউরোপের সঙ্গে ঝামেলা হচ্ছে। ইউরোপে যারা উৎপাদন করছে যথেষ্ট সংখ্যক উৎপাদন করছে না। ইউরোপের ভূখণ্ডে আছে উৎপাদন প্রতিষ্ঠান, তারপরে ব্রিটেনে আছে। এখানে একটা ব্রিটেনের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ঠান্ডা লড়াই আছে। তারা মনে করছে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড তারা সব ব্রিটেনকে দিয়ে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। তারা বলছে কাজে এটা করা যায়, রপ্তানি করা যাবে না, পরে সব তুলে নিয়েছে। যেখানে ডিপ্লোমেসি আছে এবং এই জন্য জার্মানিতে ঘোষণা করলো যে বয়স্ক লোকদেরকে এটা দিয়ে দেওয়া হবে না। এটা আসলে বৈজ্ঞানিকের চাইতে ঠান্ডা বাণিজ্য যুদ্ধ থেকে এটা হয়েছে। এবং অক্সফোর্ডে তারা প্রকাশ করেছে যে যারা 65 বছরের বেশি বয়স তাদের মধ্যে কম ভলান্টিয়ার ছিল। কাজে সামগ্রিকভাবে দেখলে হবে না, ওই যে বয়স 65-র ঊর্ধ্বে যারা আছে তাদের মধ্যে কতজন এই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে কতজন যারা প্লেসেবো গ্রুপে ছিলেন বা যেটা সত্যিকারের টিকা পায়নি এক গ্রুপ, আর একটা গ্রুপ সত্যিকার টিকা পেয়েছে, এই দুটোর মধ্যে তুলনা করে এফিকাসি বা নির্ণয় করা হয়। এখানে যারা আছেন তারা আমার চেয়ে ভালো জানেন। সেক্ষেত্রে দেখা গেছে যে 65 বছরের উপরে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের মধ্যে যে কার্যকারিতার হার অন্যান্য যে বয়স ভিত্তিক তার চেয়ে কোনো অংশে কম না, প্রায় একই রকম। কাজে এগুলো অনেক সময় বৈজ্ঞানিক তথ্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করে বাণিজ্যিক সুবিধা বা অসুবিধা করা হয়, এরকম নানা বিষয় আছে। তবে আমরা আশা করি যে যদি কোভ্যাক্সের প্রতিশ্রুত এবং আমাদের যে সিরাম ইনস্টিটিউট থেকে প্রতিশ্রুত টিকা যদি আমরা পাই, তারপরেও আমাদের জনগোষ্ঠীর শতকরা 80% দেহে যদি কার্যকরী প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হয়, আমাদেরকে অন্যান্য সূত্র থেকেও টিকা সংগ্রহ করতে হবে। কোনো একটি কোম্পানি আমাদের জনসংখ্যার 80% মানুষকে দেওয়ার টিকা তৈরি করতে পারছেন না। এখানে এই জন্য অন্যান্য যারা আছেন তাদের সাথেও আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হচ্ছে, তারা যোগাযোগ করছেন, সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। না, সেক্ষেত্রে তো নিশ্চয়ই আমাদের দেশের যে বঙ্গোভ্যাক্স, এটা নিয়েও আজকে বেশ আলোচনা হচ্ছে এবং বঙ্গোভ্যাক্স তো নিশ্চয়ই একটি আশার আলো। হ্যাঁ, এখানে বঙ্গোভ্যাক্স তো একটু সময় লাগবে। তারা যদি সফল হয়, তারা এখনো মানে মানব দেহে প্রয়োগ শুরু করেনি। কিন্তু এখানে যে সমস্ত টিকা তৈরি হয়েছে, যেমন অক্সফোর্ডের যেটা, এটা তারা মেধাস্বত্ব নিচ্ছে না, রয়্যালটি লাগবে না। আমরা বাংলাদেশে কিন্তু তৈরি করতে পারি, এই বিষয়ে কিন্তু আমাদের দেন দরবার শুরু করা উচিত। আমাদের যারা টিকা তৈরি করার প্রতিষ্ঠান আছেন সেখানে প্রযুক্তি হস্তান্তর করে
আমরা যে সমস্ত টিকা আবিষ্কৃত হয়েছে সেগুলো কিন্তু পুনরুৎপাদন করে আমরা দেশের চাহিদা অনেকটা মেটাতে পারি, যদি পুরোটা হবে না। নিশ্চয়ই আমাদের সেখানেও কিন্তু আমাদের জোর দিতে আমাদের হবে। দেশের যে ওষুধ কোম্পানিগুলো আছে তাদের সেই সক্ষমতা রয়েছে এবং এটা আমরা বারবার আলোচনা করেছি। নিশ্চয়ই তারা সেই যোগাযোগটা করবে এবং আমাদের সেই উদ্যোগটা নেওয়া উচিত। আপনার কাছে সময় পেলে হয়তো আবার আসবো। যেতে চাই ডাক্তার মিনহাজের কাছে। ডাক্তার মিনহাজ, আপনার কাছে জানবো যে আপনি তো মাঠ পর্যায়ে নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন। আমরা টিকা ব্যবস্থাপনা নিয়ে এই মুহূর্তে যে সংকটগুলোর কথা ভাবছি বা বলছি, সেটা সমাধানের পথটা আসলে কি? আমাদের এখন যে সংকট, যে মানুষের মধ্যে একটা ভীতি কিংবা গুজবের কারণে মানুষ টিকার প্রতি যে একটা ভীতি তৈরি হয়েছে, এটি আমার মনে হয় দিনে দিনে এটি কেটে যাচ্ছে। ধরেন আপনি যদি 1 সপ্তাহ আগের কথা চিন্তা করেন, এই যে টিকা রেজিস্ট্রেশনের যে হার ছিল গত 2-4 দিনে কিন্তু এটা অনেক বেড়ে গেছে এবং আমরা আশা করছি যে আগামী পরশুদিন পর্যন্ত দেখে সরকার নিশ্চয়ই এটি আরো সহজতর করে তুলবেন এবং নিবন্ধন প্রক্রিয়া সহজতর হলে, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যদি আরো একটু সহজতর হয়, তাহলে অনেক বেশি মানুষ টিকা দিতে উদ্বুদ্ধ হবে এবং টিকা কেন্দ্রে যাবে এই কোভিডের টিকা দিতে। আমরা মানুষকে বোঝাতে হবে যে পৃথিবীর প্রায় 52-53টি দেশে প্রায় 5.5 কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে এই টিকা গ্রহণ করেছে। এই টিকা গ্রহণ করার ফলে অনেক বেশি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তীব্র কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু লক্ষ্য করা যায়নি। নরওয়েতে অনেক মানুষ, 27 জন মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে, আসলে তারা মারা গেছেন ওল্ড হোমে কিংবা নার্সিং হোমে। ওইখানে এমনিতেই প্রতিদিন গড়ে 45 জন করে মানুষ মৃত্যুবরণ করে। সুতরাং এরা যে এই টিকার কারণেই মৃত্যুবরণ করেছে এর কোনো প্রমাণও কিন্তু মেলে না। তো আমরা যেটি বলতে চাই যে এই টিকা নিয়ে যে প্রশ্নগুলো এসেছে, যে কথাগুলো, যে অপপ্রচারগুলো আমাদের দেশে তৈরি হয়েছে, এই অপপ্রচারগুলো আমরা সবাই মিলে, মিডিয়ার আপনারা যারা আছেন, আমরা যারা পেশাজীবী আছি, আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, জনপ্রতিনিধিরা সবাই মিলে কিন্তু আমাদের এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। মানুষকে বোঝাতে হবে যে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি এই টিকার সবচেয়ে বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি? অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন। এটি যদি হয় 8 ঘন্টার মধ্যেই হবে। একজন টিকা নিতে যারা আসছেন, যারা যাবেন, তাদের ওখানে কিন্তু 8 ঘন্টা বসিয়ে রাখার একটি প্রভিশন করা আছে এবং যাতে কারো যদি অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হয় তাহলে তারা দ্রুততম সময়ে তাদের চিকিৎসার মাধ্যমেই সারিয়ে তোলার সমস্ত ব্যবস্থাপনা কিন্তু সরকার করেছেন। সুতরাং টিকা নিতে গেলে টিকা নিয়ে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়ে মৃত্যুবরণ করবেন এরকম কিন্তু কোনো সম্ভাবনা আপাতত নেই। আর টিকা যদি না নেন তাহলে কিন্তু আপনি এই সংক্রমণে আক্রান্ত হতে পারেন, আপনাকে হাসপাতালে ভর্তি হতে পারে, আপনাকে অক্সিজেন প্রয়োজন হতে পারে, আপনাকে আইসিইউতে যেতে হতে পারে। তাহলে এই দুটি বিষয় মানুষকে বোঝাতে হবে যে টিকা নিলে কি সুবিধা হবে, টিকা না নিলে আপনার কি কি অসুবিধা হবে। আমি মনে করি মানুষ আস্তে আস্তে আরো অনেক বেশি সচেতন হবে এবং এগিয়ে আসবে। এখন আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন অনেকেই মনে করছেন যে আমি কোভিড আক্রান্ত হয়েছি, আমি কয়েকদিন পরে টিকা নিব। এই প্রশ্নগুলো কিন্তু, কারণ অনেক মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন, তাদের কাছে আমাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কিন্তু পৌঁছাতে হবে। আমরা অনেকে মনে করছি যে আমাদের মৃদু সংক্রমণ, অর্থাৎ যাদের অক্সিজেন প্রয়োজন হয়নি, মৃদু সংক্রমণ হয়েছে কোভিডের, তারা কিন্তু খুব দ্রুততম সময়, যে কোনো সময় এই টিকাটি নিয়ে ফেলাই তাদের উচিত এবং তাদের নিয়ে ফেলার জন্য আমরা আহ্বান করব। আবার অনেকেই যারা তীব্র করোনাতে ভুগেছেন, যারা অক্সিজেন যাদের প্রয়োজন হয়েছে কিংবা হাইফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার করেছেন, তারা অনেকেই মনে করছেন যে 5-6 মাস পরও এরা টিকা নিলেও তাদের শরীরের মধ্যে যে অ্যান্টিবডি প্রডিউস হয়েছে, তাদের ইমিউন সিস্টেম যেভাবে কার্যকর রয়েছে, তাতে হয়তো তারা 5-6 মাস সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আরেকটি প্রশ্ন এসে যায় যে আমরা 18 বছরের নিচে কেন টিকা দিচ্ছি না। আপনি এই প্রসঙ্গে শুধু একটি কথা বলবো যে 80-র দশকে আমাদের যে হেপাটাইটিস বি ভ্যাকসিনের যে টিকা আবিষ্কৃত হলো, দেয়া শুরু হলো, তখনও কিন্তু এটি শিশুদের দেয়া হতো না, কিন্তু এখন বলছি আমরা সব শিশুরা এই টিকা গ্রহণ করছে। আমরা এই মোস্তাক ভাইও বলেছেন, আমরা শেষ দিকে এসেছি, আপনি যদি শেষ করে আনেন। হ্যাঁ, আমি এক সেকেন্ডে শেষ করছি যে এটি একটি গবেষণার বিষয়। আমরা মোস্তাক ভাই ডকুমেন্টেশনের কথা বলেছেন, ডকুমেন্টেশন তৈরি করে একটা গবেষণার মধ্য দিয়ে আমাদেরকে সামনে এগুতে হবে যে আমাদের দেশে কি পরিমাণ একটা বুস্টার ডোজ নেওয়ার পর, 2টা ডোজ নেওয়ার পরও কি পরিমাণ অ্যান্টিবডি আমাদের শরীরে থাকছে,
সেটি নিশ্চিত করেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ছে এবং আমরা কি ধারণ করতে পারছি সেটি নিশ্চিত হবে সঠিক গবেষণার মধ্য দিয়ে। এবং আমরা মনে করি পর্যায়ক্রমিক এই গবেষণাই আমাদেরকে একটি এমন এক পর্যায়ে পৌঁছে দিবে যেখানে আমরা এই কোভিড টিকার শতভাগ কার্যকারিতা আমরা বাংলাদেশের মানুষকে পৌঁছে দিতে পারবো। আমরাও সেটা আশা করি। অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, আমরা একদম শেষ দিকে 1 মিনিটে আপনি নতুন কিছু যোগ করতে চান কিনা? আর টিকায় কি সমাধান? না, টিকা হচ্ছে একটি সমাধান। এই বিষয়টি একই সঙ্গে কিন্তু জনগণের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে হবে। কারণ টিকার যেগুলো প্রাইমারি এন্ড পয়েন্ট ছিল সব টিকার ট্রায়ালের, সেটি হচ্ছে যে তীব্র রোগ হবে না, মডারেট বা সিভিয়ার রোগ হবে না, কিংবা হাসপাতালে যাবে না, কিংবা মৃত্যু হবে না। এর মধ্যে কিন্তু কোনোটাতেই ছিল, এবং সেগুলোর বেসিস হচ্ছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি হচ্ছে কিনা সেটাও দেখা। কিন্তু কোনোটাতেই কিন্তু এন্ড পয়েন্ট ছিল না যে বাহক হবে কিনা, ক্যারিয়ার থাকবে কিনা, এটার প্রবেশ বন্ধ করে দিবে, এই ধরনের কোনো এন্ড পয়েন্ট কিন্তু এখনো পর্যন্ত কোনো টিকার নেই। যেটাকে বলা হয় স্টেরিলাইজিং অ্যান্টিবডি, মানে আমরা অ্যান্টিবডিকে টিকা নিলেও আমি ছড়াতে পারি, অন্যের কাছে সংক্রমণ করতে পারি, আমার প্রিয়জনকে আমি ইনফেক্ট করতে পারি। টিকাই সমাধান না, টিকায় আমাকে মাস্ক পরতেই হবে, যতদূর সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। আমরা যে কাজগুলো করছিলাম এই করোনা সংক্রমণ কিন্তু সেখানে আবার শুধু একটি কথা বলি যে পরশুদিন আমরা একদম নেচারের এডিটোরিয়ালে বেরিয়েছে যে সারফেস ট্রান্সমিশনের চাইতে অনেক গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে এই আমাদের এয়ারওয়ে ট্রান্সমিশন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অতিথি হিসেবে আসার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই ডাক্তার মুশতাক হোসেন, ধন্যবাদ জানাতে চাই ডাক্তার এএমএম মিনহাজুর রহমানকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, শেষ করব আজকের ইভালি 21 রাত। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আলোচনায় যেটি বেরিয়ে আসলো যে টিকা আসলে ভয়ের কিছু নেই, সবাইকে টিকা নিতে হবে এবং করোনা সংক্রমণ রোধে টিকা একটি কার্যকর হবে। এবং সেই সঙ্গে আমাদের ভুলে গেলে চলবে না, আগামী 2 বছর, অন্তত 2 বছর আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আমরা যে অভ্যাসটি গড়ে তুলেছিলাম, যে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বটা বজায় রাখা, সেই কাজটি আমরা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।